যেটা বলছিলাম, হাইড্রার জননকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে অযৌন জনন বা অঙ্গজ জনন, আর একটা হচ্ছে যৌন জনন। যখন আমরা যৌন জনন পড়বো তখন দেখবা সেখানে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা তৈরির কথা বলবো, আবার ওই দুইটার মিলন বা নিষেকের কথা বলবো। শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে যখন জননটা হবে তখন হবে সেটা যৌন জনন, আর শুক্রাণু আর ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। এটা আমরা একটু পরে বলছি। এটাই হচ্ছে হাইড্রার প্রধান জনন। তবে হাইড্রার অঙ্গজ জনন বা অযৌন জননও ঘটে থাকে। সেটা আবার কিরকম? হাইড্রা সাধারণত দুইটা উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে। একটাকে আমরা বলবো তার বার্ডিং, BUDDING, বার্ডিং। আর একটাকে আমরা বলবো হচ্ছে ডিভিশন। বার্ডিং এর একটা বাংলা আমরা দিতে পারি, সেটা হচ্ছে মুকুলোদ্গম। আর ডিভিশনের একটা বাংলা আমরা দিতে পারি, সেটা হচ্ছে বিভাজন। আচ্ছা, সবার প্রথম এটা নিয়ে আমি পরে কথা বলছি। যৌন জনন সেটাই মুখ্য, সেটাই আসল, সেটা আমরা পরে কথা বলছি। তবে প্রথম বার্ডিং নিয়ে একটু কথা বলবো, তারপর ডিভিশন নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা আসল যেটা যৌন জনন পড়া সেখানে চলে যাব। আচ্ছা, বার্ডিংটা হচ্ছে, বার্ড মানে হচ্ছে কুড়ি, একটা ফুলের যে অপ্রস্ফুটিত অবস্থা সেটাকেই তো আমরা বার্ড বা কুড়ি বলি, এটা আমরা সবাই জানি। অনেক সময় দেখা যায় হাইড্রা এরকম করে, তাহার দেহের নিচের দিক থেকে এরকম একটা জায়গায় স্ফীত হয়ে ফুলে ওঠে, ছোট্ট একটা গুটির মতো হয়, এরকম ছোট্ট একটা প্রথমে গুটির মতো হয়, আস্তে আস্তে সেই গুটিটা বড় হতে থাকে এবং সেই গুটিটা একটা ছোট হাইড্রায় রূপান্তরিত হয় এরকম। এবং ছোট এই হাইড্রাটাকে তখন আমরা বলবো বার্ড বা কুড়ি। ফুলের যেমন বার্ড বা কুড়ি হচ্ছে প্রস্ফুটিত হওয়ার আগের দশা, এই বার্ড বা কুড়ি হচ্ছে সেই দশা যে এই হাইড্রাটা এখনো স্বতন্ত্র না, স্বাধীন না, সেই জন্য এটাকে বলা হয় বার্ড বা কুড়ি। তবে মনে রেখো, এই বার্ড বা কুড়ি তৈরি হয় কিভাবে? আমরা জানি হাইড্রার বহিত্বকে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষ আছে। সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলোই কিন্তু বারবার বিভাজিত হয়ে প্রথমে একটা গোল এরকম স্ফীত গুটির মতো তৈরি করে, সেটাই আস্তে আস্তে স্ফীত হয়ে একটা বড় বার্ড বা কুড়ি তৈরি করে, এবং সেই বার্ড বা কুড়িটা ধীরে ধীরে একটা ছোট হাইড্রায় পরিণত হয়। এক পর্যায়ে এখান থেকে আবার নতুন একটা ওয়াল তৈরি হয়ে গেলে এই বার্ড বা কুড়িটা মাতৃদেহ থেকে আলাদা হয়ে যায়। পরে যদি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং আসলেই তাই হয়, পরে ওই বার্ড বা কুড়ি বা ছোট যে হাইড্রাটা সেটা কিন্তু একসময় মাতৃদেহ থেকে আলাদা হয়ে যায় এবং একটা নতুন হাইড্রা হিসেবে আত্মপ্রকাশ করে। এই যে বংশবৃদ্ধি, এটা হচ্ছে বার্ডিং। বার্ড বা কুড়ি তৈরি করার মাধ্যমে হাইড্রা বংশবৃদ্ধি করলো, এটা হচ্ছে বার্ডিং। আচ্ছা, আর ডিভিশন বা বিভাজনটা আসলে কি? এটা হাইড্রা নিজে নিজে করে না, করতে পারে না। আমরা জানি একটা হাইড্রাকে যদি কেটে একাধিক খণ্ডেও পরিণত করি, প্রত্যেকটা খণ্ড আস্তে আস্তে নিজেরটাকে রিপেয়ার করে নিয়ে এক একটা নতুন হাইড্রায় পরিণত হতে পারে। একটা হাইড্রাকে কেটে যদি তুমি 10 টুকরাও করো, প্রত্যেকটা টুকরা আস্তে আস্তে রিজেনারেশন করে, আমরা জানি হাইড্রার বহিত্বকের ভিতরে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে সেই কোষগুলো যে কোনো প্রকার কোষে কনভার্ট হতে পারে। ঠিক সেইভাবে ওই ইন্টারস্টিশিয়াল কোষগুলো ওই কাটা জায়গাটাকে রিপেয়ার করে আস্তে 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 প্রত্যেকটা টুকরাকে এক একটা আলাদা হাইড্রায় পরিণত করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় বিভাজন। একটা হাইড্রাকে যদি একাধিক খণ্ডে বিভক্ত করো, প্রত্যেকটা খণ্ড যখন এক একটা আলাদা নতুন হাইড্রায় রূপান্তরিত হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বিভাজন। তবে মনে রেখো, বিভাজন কিন্তু হাইড্রার নিজের কোনো ইচ্ছাধীন পদ্ধতি না, কারণ হাইড্রা নিজের দেহকে নিজে বিভক্ত বা ভাগ করে ফেলতে পারে না। সে কারণে বিভাজনটা তার স্বেচ্ছাধীন কোনো ব্যাপার নয়। বাহ্যিক কারণে যদি ছিঁড়ে কেটে যায় তখন সেই পদ্ধতিটা অবলম্বন করে। বাট বার্ডিং যেটা, হ্যাঁ বলো। স্যার, এদের হিলিং পাওয়ার কি নরমাল প্রাণীদের চেয়ে তুলনামূলক বেশি? না, এখন হিলিং পাওয়ার দ্বারা তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুতে আহত হই, আঘাত করি, আঘাতপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে আমরা রিকভারি করি, সেটা হচ্ছে হিলিং পাওয়ার। এটা হিলিং পাওয়ার না, সেটা হচ্ছে রিপেয়ারিং পাওয়ার এদের। আমাদের রিপেয়ারিং পাওয়ারটা কিরকম? আমাদেরও দেহ থেকে অনেক সময় কেটে ছিঁড়ে গেলে ওই জায়গাটা আস্তে আস্তে রিপেয়ার হয়, কিন্তু আমাদের সমস্ত জায়গার টিস্যু কিন্তু রিপেয়ারেবল না। তোমার যদি লিভার কেটে যায়, লাং কেটে যায়, তাই না, তোমার সব জায়গা কিন্তু রিপেয়ারেবল না। আমাদের স্কিনটা রিপেয়ারেবল, আমাদের বোন রিপেয়ারেবল, আমাদের মাসেল রিপেয়ারেবল, বাট আদার্স যে অর্গান গুলো আমাদের আছে ওগুলো কিন্তু রিপেয়ারেবল না, ওগুলো রিজেনারেবল না। রিপেয়ারেবল মানে হচ্ছে ওগুলো রিপ্লেসেবল, রিপেয়ারেবল না। ওগুলো যদি ড্যামেজ হয়ে যায় তুমি রিপ্লেস করতে পারবা, কিন্তু হাইড্রার ওই রিপ্লেস করার ক্ষমতাটাই নিজের আছে, রিপেয়ার করেই ওই জায়গাটাকে। হাইড্রার তো ওরকম অর্গান নাই, শুধু টিস্যু। টিস্যু মানে অনেকগুলো সেল, যে কোনো সেল যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেই ধরনের সেল প্রডিউস করার ক্ষমতা ইন্টারস্টিশিয়াল কোষের আছে, যেটাকে তার টোটিপোটেন্সি বলে। ওইভাবেই কিন্তু সে কেটে ছিঁড়ে যত টুকরাই হয়ে যাক
আস্তে 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 ওই জায়গাটাকে রিপেয়ার করে দিয়ে প্রত্যেকটা টুকরাকে একটা আলাদা হাইড্রায় রূপান্তরিত করতে পারে। সেটাকে আমরা ডিভিশন বা বিভাজন বলবো, যেটা হাইড্রার ন্যাচারাল কোনো সিচুয়েশন না। বাহ্যিক কারণে যদি কেউ কেটে ছিঁড়ে ফেলে তাহলে হাইড্রা এইভাবে মরে না গিয়ে প্রত্যেকটা টুকরা একটা আলাদা হাইড্রায় পরিণত হয়। বাট বার্ডিং যেটা, এটা কিন্তু তার একটা ন্যাচারাল রিপ্রোডাক্টিভ সিস্টেম। হ্যাঁ, সে কি করে, তার দেহের নিচ থেকে এরকমের বার্ড বা কুড়ি তৈরি করে, তাও কিন্তু ওই শিয়াল কোষের কারণেই হয়। শিয়াল কোষগুলোই বারবার বিভাজিত হয়ে, এমনকি একটু পরে যখন আমরা যৌন জনন আলোচনা করব তাও দেখবা শিয়াল কোষের কারণেই কিন্তু যৌন জনন হচ্ছে। ওই শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ দিয়েই তৈরি হয়, সেটা আমরা এখনই দেখবো। তো এই বার্ডিংটা আসলে এরকম যে দেহের সাইডে অনেকগুলো এরকমের ছোট ছোট স্ফীত গুটি তৈরি হয়, সেই গুটিগুলোকেই বার্ড বলে। এই গুটিগুলোই আস্তে আস্তে স্ফীত হয়ে এক একটা ছোট হাইড্রা তৈরি হয়, এবং এই হাইড্রাটা একসময় মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন হাইড্রা হিসেবে আলাদা জীবনযাপন করতে শুরু করে। এটা হচ্ছে হাইড্রার বার্ডিং। তাহলে বার্ডিং আর ডিভিশন এই দুইটা হচ্ছে তার অযৌন জনন, যে ক্ষেত্রে স্ত্রী পুরুষের কোনো ব্যাপার নাই। কিন্তু এবার আমরা হাইড্রার যৌন জনন নিয়ে কথা বলতে চাই। যখনই তোমার যৌন জননের ব্যাপারটা হবে, আলোচনায় আসবে, তখনই মনে রাখতে হবে যে সেখানে দুই প্রকার যৌন জনন কোষ থাকতে হবে, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে আমরা এখন হাইড্রার যৌন জননটা আলোচনা করতে গেলে এখন আমরা আলোচনায় যাচ্ছি যে হাইড্রার যৌন জনন, যেটাকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। এইটা খুব ঠান্ডাভাবে খেয়াল করো, এটাই সাধারণত পরীক্ষা আসে এবং এটাতে একটু মাঝে মধ্যে গোলমাল পাকিয়ে যায়। আমি চেষ্টা করব তোমাদের গোলমাল যাতে না পাকায়। যৌন জননটাকে বর্ণনার সুবিধার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করব। সেটা কি, সবার প্রথম আমরা যে পয়েন্ট পড়বো সেটা হচ্ছে শুক্রাণু উৎপাদন। শুক্রাণু উৎপাদন, তোমরাও যদি আমার সাথে সাথে এই খসড়া নোট করো তাহলে কিন্তু উপকার আছে। অনেক সময় খসড়াতে যে কথাগুলো বলা হয় বা আঁকা হয় সেগুলো কিন্তু আবার নোটে তুমি পাবে না, ঠিক আছে? এই জন্য একটা রাফ একটা ফ্রেশ খাতা থাকলে ভালো। শুক্রাণু উৎপাদনকে ইংরেজিতে বলা হয় স্পারমাটোজেনেসিস, কারণ তোমরা নিশ্চয়ই জানো স্পার্ম মানেই শুক্রাণু, সেই জন্য শুক্রাণু উৎপাদন পদ্ধতিটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। জেনেসিস। আচ্ছা, আর একটা পয়েন্ট আমরা পড়বো, তার নাম হচ্ছে ডিম্বাণু উৎপাদন। ডিম্বাণু উৎপাদন, তোমরা হয়তো জানো ডিম্বাণু ইংরেজি হচ্ছে ওভাম, ওভাম, তবে ডিম্বাণু উৎপাদনকে ইংরেজিতে বলে উওজেনেসিস। উওজেনেসিস। ডিম্বাণুকে এগও বলে না স্যার? এগ হচ্ছে আমরা বলবো যেটা ডিম, প্রাণীর ক্ষেত্রে যেটাকে আমরা এগ বলি ওটাকে বলবো ডিম। মানে হচ্ছে যারা ডিম পাড়ে ওই ডিম যেটা আমরা খাই ওটাকে বলবো ডিম। কিন্তু ডিমের ভেতরে যেটা থাকে ওটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু হচ্ছে একটা কোষ যেটা সব প্রাণীর থাকে, কিন্তু ডিম তো সব প্রাণীর থাকে না। বুঝতে পারছো বিষয়টা? ডিমের ভেতরেই আবার ডিম্বাণুটা থাকে। আচ্ছা, যাই হোক, এবার যেটা বলবো শোনো, বা ডিমটাই হচ্ছে একটা ডিম্বাণু বা একটা জনন কোষ, যদি সেটা কি বলা যায় অনিষিক্ত হয়। ডিমটা আবার জাইগোটও হতে পারে, ডিমটা যদি নিষিক্ত হয়ে যায়, সে কথা পরে যাচ্ছি। তো শুক্রাণু আর ডিম্বাণু দুইটাই হচ্ছে জনন কোষ। শুক্রাণু উৎপাদনকে বলা হয় স্পারমাটোজেনেসিস, ডিম্বাণু উৎপাদনকে বলা হয় উওজেনেসিস। তবে শুক্রাণু আর ডিম্বাণুকে বলা হয় গ্যামেট। এই জন্য শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদনকে একসাথে অনেক সময় বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, কারণ গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। যৌন জনন কোষকে আবার গ্যামেট বলে, মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট। সেই জন্য শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদনকে একসাথে গ্যামেটোজেনেসিস বলা যায়। গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরির পদ্ধতি, তাকে দুই ভাগে ভাগ করবো, শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদন, ঠিক আছে? সেটা আমরা করব। তারপরে একটা পয়েন্ট আমরা পড়বো, এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমরা মিলিত করব, যাকে আমরা পড়বো নিষেক। নিষেক, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। নিষেক ইংরেজি হচ্ছে ফার্টিলাইজেশন। 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 এরপর নিষেকের পরে আস্তে আস্তে যেটা হবে, একটা ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ তৈরি হবে, সেই ভ্রূণ থেকে একটা পরিপূর্ণ হাইড্রা আস্তে আস্তে তৈরি হবে। তাহলে এটাকে আমরা বলবো ভ্রূণের পরিস্ফুটন। একটা ধাপ আমরা আলোচনা করব, এটাকে একটা ইংরেজি দিতে পারি আমরা এমব্রায়োজেনেসিস। 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 তাহলে আমরা হাইড্রার টোটাল যৌন জননটাকে চারটা ভাগে ভাগ করে পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস, ডিম্বাণু উৎপাদন বা উওজেনেসিস, নিষেক বা ফার্টিলাইজেশন এবং ভ্রূণের পরিস্ফুটন বা এমব্রায়োজেনেসিস। আমরা প্রত্যেকটা পয়েন্ট শুরু করছি। সবার প্রথম পড়বো আমরা শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস।
স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, শোনো, আমরা জানি হাইড্রা কিন্তু একটা উভলিঙ্গিক প্রাণী। একই হাইড্রার দেহে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই তৈরি হয়। আমরা শুক্রাণু তৈরির পদ্ধতিটা আলোচনা করছি। ধরো এটা একটা হাইড্রা, আমরা কয়েকটা ছবির মাধ্যমে ঘটনাটা পরিষ্কার করব। এটা একটা হাইড্রা, হ্যাঁ হাইড্রা, এটা হাইড্রার বহিঃত্বক, এটা বহিঃত্বক, এটা মনে করো মেসোগ্লিয়া আর অন্তত্বক, এটা অন্তত্বক। এই তাহলে এইটা বহিঃত্বক, মাঝখানের দাগটা মেসোগ্লিয়া, এটা অন্তত্বক। আমরা তো জানি বহিঃত্বকে পেশি আবরণী কোষ আছে, তার ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এই বহিঃত্বকের নিচের দিকে তৈরি হবে ডিম্বাণু বা ডিম্বাশয়, তার ভিতরে ডিম্বাণু, আর উপরের দিকে তৈরি হবে শুক্রাশয়, তার ভিতরে শুক্রাণু। আমরা যেহেতু শুক্রাণু তৈরিটা নিয়ে কথা বলবো, তাহলে শুক্রাশয় তৈরি হবে আগে, তারপরে তার ভিতরে শুক্রাণু তৈরি হবে। কিভাবে সেটা বলছি। মনে করো এই অঞ্চলটা, এখানে একটা শুক্রাশয় হবে। একটা হাইড্রাতে একই সাথে একাধিক শুক্রাশয় হয়, একাধিক শুক্রাশয়ের ভিতরে অসংখ্য শুক্রাণু তৈরি হয়। একটা শুক্রাশয় কিভাবে তৈরি হচ্ছে, যে থলির ভিতরে বা অঙ্গের ভিতরে শুক্রাণু থাকে তাকে শুক্রাশয় বলে। আমরা এই শুক্রাশয়টা তৈরি হচ্ছে কিভাবে সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। মনে করো এই জায়গাটা, এখানে এই যে বহিঃত্বক, এই যে বহিঃত্বক, এখানে নিশ্চয়ই অনেকগুলো পেশি আবরণী কোষ আছে। প্রত্যেকটা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, পাশাপাশি যে পেশি আবরণী কোষগুলো থাকে তার ফাঁকে ফাঁকে, মনে করো এই হচ্ছে একটা পেশি আবরণী কোষ, এই হচ্ছে আরেকটা পেশি আবরণী কোষ, এই ফাঁকে ফাঁকে মনে করো শিয়াল কোষ আছে। আমরা ছোট্ট একটা জায়গাকে এখানে জুম করলাম, এইগুলো হচ্ছে শিয়াল কোষ, এইগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। এই দুটা পেশি আবরণী কোষ, তার মাঝে আছে ইন্টারস্টিশিয়াল কোষ। বহিঃত্বকের কিছু কিছু জায়গায় ইন্টারস্টিশিয়াল কোষের নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ এর ভেতরে এমন ইনফরমেশন দেয়া আছে, এমন সফটওয়্যার, এমন নির্দেশ দেয়া আছে যিনি তৈরি করেছেন তার পক্ষ থেকে, যে যখন হাইড্রাটা ম্যাচিউরড হয়, তার বহিঃত্বকের এই বিশেষ কিছু জায়গার ইন্টারস্টিশিয়াল কোষগুলো আস্তে আস্তে আকৃতিতে বড় হতে শুরু করে। ইন্টারস্টিশিয়াল কোষগুলো সাইজে বড় হতে শুরু করে। এই মনে করো সেই ইন্টারস্টিশিয়াল কোষ, যেগুলো এখন আকৃতিতে বড় হয়েছে, এবং এই কোষগুলো নিউক্লিয়াস ও সাইজে বড় হয়ে যায়। সব জায়গার ইন্টারস্টিশিয়াল কোষে কিন্তু এই ঘটনা ঘটবে না। যে জায়গায় শুক্রাশয়টা তৈরি হবে, সেইখানে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে তাদের মধ্যে এই গুণগত পরিবর্তনটা ঘটবে। এই কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ, কিন্তু এই কোষগুলোকে এখন আর তুমি ইন্টারস্টিশিয়াল কোষ বলতে পারবা না, কারণ এই কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ থেকেই গুণগত এবং আকৃতিগত পরিবর্তনের ফলে তৈরি হয়েছে। এই কোষগুলোকে এখন আর তোমার ইন্টারস্টিশিয়াল কোষ বলা যাবে না। এই অবস্থায় বলবা তুমি ইন্টারস্টিশিয়াল কোষ, কিন্তু এই অবস্থাটা তার ইন্টারস্টিশিয়াল কোষ না। সে আগে ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, এখন আকৃতিতে এবং তার কোয়ালিটি দুইটাই চেঞ্জ হয়ে গেছে, তার গুণাগুণ চেঞ্জ হয়ে গেছে। এখন তাকে আর আমি ইন্টারস্টিশিয়াল কোষ বলতে পারবো না, তাকে আমাকে বলতে হবে স্পারমাটোগোনিয়া। এই কোষগুলোর নাম হবে স্পারমাটোগোনিয়া। কি নাম হবে? স্পারমাটোগোনিয়া কোষ। তৈরি হলো কার কাছ থেকে? ওই ইন্টারস্টিশিয়াল কোষ। এইগুলোই কিন্তু তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলোই আকৃতিতে এবং তার প্রকৃতিতে, মানে তার চরিত্রে যখন চেঞ্জ আনয়ন করে, কেন আনবে? কারণ তার ডিএনএ এর ভিতরে সেই তথ্য বা নির্দেশ দেয়া আছে। তখনই সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলোর নাম হয়ে যায় স্পারমাটোগোনিয়া কোষ বলতে পারো। এবার কি করবে? এই স্পারমাটোগোনিয়া কোষগুলো বারবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, অসংখ্য বার মাইটোসিস করবে, তাহলে তার সংখ্যা বৃদ্ধি করবে। যদি এখানে ধরো 4-5টা আঁকছি আমি, এরা যদি শুরু করে মাইটোসিস করতে, 5 থেকে 10, 20, 40, 80, 160 এভাবে করে তাদের সংখ্যা অসংখ্য বাড়তে থাকবে। বাড়তে থাকলে এক পর্যায়ে অসংখ্য কোষ তৈরি হবে। সেই কোষগুলো মনে করো এই কোষগুলো কিন্তু দেখতে এই কোষগুলোর মতো, শুধু সংখ্যায় বৃদ্ধি করার মাধ্যমে এরা তৈরি হয়েছে। এই কোষগুলোকে বলা হয় এখন স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট কোষ। তাহলে প্রথমে ছিল ইন্টারস্টিশিয়াল কোষ,
তারা যখন আকৃতি এবং গুণগতভাবে পরিবর্তিত হয়েছিল, নাম হয়েছিল স্পারমাটোগোনিয়া কোষ। তারাই যখন মাইটোসিস করে অসংখ্য সংখ্যা বৃদ্ধি করে দিল, তখন তৈরি হলো স্পারমাটোসাইট কোষ। বুঝতে পেরেছো কিনা? স্পারমাটোসাইট কোষ। মনে রেখো, হাইড্রা কিন্তু একটা ডিপ্লয়েড প্রাণী। তার দেহে যত কোষ আছে সবগুলো কোষ 2n বা ডিপ্লয়েড। এই যে স্পারমাটোগোনিয়া কোষ, এরাও কিন্তু 2n বা ডিপ্লয়েড। স্পারমাটোসাইট কোষ, এরাও 2n বা ডিপ্লয়েড। কিন্তু এইবার এই স্পারমাটোসাইট কোষগুলো তারা এবার মিওসিস করবে। মিওসিস করবে। যদি মিওসিস করে তাহলে কি হবে? প্রত্যেকটা কোষ 4টা করে কোষ তৈরি করবে। আমরা জানি মিওসিস হচ্ছে এমন প্রক্রিয়া যার ফলে একটা কোষ থেকে 4টা নতুন কোষ তৈরি হয়, আর নতুন কোষের ক্রোমোজোম আগের কোষের অর্ধেক হয়ে যায়। তাহলে যদি মিওসিস হয়, এখানে অসংখ্য কোষ তৈরি হবে। সব ঠিক আছে, আমরা তো আর অসংখ্য কোষ আঁকতে পারবো না। ধরো এরকমের আঁকলাম কিছু কোষ। এই কোষগুলো কিন্তু এখন আর 2n বা ডিপ্লয়েড কোষ না। এই কোষগুলো হ্যাপ্লয়েড কোষ, কারণ সে মিওসিসের মধ্য দিয়ে জন্ম লাভ করেছে। এই যে কোষগুলো তৈরি হবে, এই কোষগুলোকে বলা হয় স্পারমাটিড। বাংলায় বা ইংরেজিতে লেখো স্পারমাটিড কোষ। এবং মনে রাখতে হবে এই কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে কঠিন কিছু না। ইন্টারস্টিশিয়াল কোষ আকৃতিতে এবং প্রকৃতিতে পরিবর্তিত হয়েছিল স্পারমাটোগোনিয়া কোষ। স্পারমাটোগোনিয়া মাইটোসিস করে হয়েছিল স্পারমাটোসাইট কোষ। স্পারমাটোসাইট কোষ মিওসিস করে হয়েছিল স্পারমাটিড কোষ। স্পারমাটিড কোষগুলো কিন্তু হ্যাপ্লয়েড। এরপরে যেটা হবে, প্রত্যেকটা স্পারমাটিড কোষে, এই স্পারমাটিড কোষগুলো কিন্তু এরকমের গোল বা অনেকটা ডিম্বাকারও বলতে পারো, একটু ডিমের মতো। প্রত্যেকটা কোষে একটা করে লেজ লাগবে, এই, এবং আকৃতি একটু ডিম্বাকার হয়ে যাবে। সবার প্রথম যদিও গোলাকার থাকেও, তারপর আস্তে আস্তে আকৃতি এরকমের ডিম্বাকার হয়ে যাবে এবং তার একটা করে লেজ তৈরি হবে। এই লেজ তৈরি হবে। যখনই স্পারমাটিড কোষগুলোতে লেজ তৈরি হয়ে যাবে, তার মানে আমি লেজ সংযোজন করব, লেজ তৈরি করব। প্রত্যেকটা স্পারমাটিড কোষ হয়ে যাবে স্পার্ম, স্পার্ম বা শুক্রাণু। এবং এটা কিন্তু যথারীতি এন বা হ্যাপ্লয়েড, কারণ আমার স্পারমাটিডটাই তো এন। এখানে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র একটা করে লেজ যুক্ত হবে, লেজ তৈরি হবে। সে কারণে আমি কি করলাম, যখন প্রথম দুইটা কোষের কথা লিখেছি ওই দুইটাকে আমি বাংলা লিখছি, শেষের দুইটা কোষ আমি ইংরেজিতে লিখছি, যাতে তোমাদের চোখে পড়তে ভালো হয়, মনে রাখতে সুবিধা হয়। প্রথম দুইটা কোষ হচ্ছে তার ডিপ্লয়েড দশা, কিন্তু শেষের দুইটা কোষ হচ্ছে কিন্তু তার হ্যাপ্লয়েড দশা। স্পারমাটোগোনিয়া আর স্পারমাটোসাইট, এই দুইটা কোষ হচ্ছে ডিপ্লয়েড দশা। আর স্পারমাটিড আর স্পার্ম, এই দুইটা হচ্ছে তার হ্যাপ্লয়েড দশা। এই ঘটনাগুলো ঘটছে কোথায় বসে? এই যে বহিঃত্বকের পেশি আবরণী কোষ, তার মাঝখানে যে ইন্টারস্টিশিয়াল কোষ, তারা কিন্তু এখানে বসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কি ঘটনা? প্রথমে আকৃতিতে বাড়ছে, তারপরে সংখ্যায় বাড়ছে, তারপরে মিওসিস করছে, তারপর লেজ তৈরি করছে। তাতে করে আলটিমেটলি এই জায়গাটা ফুলে উঠতেছে। সেই ফুলে ওঠা জায়গাটা তখন দেখতে এরকমের লাগে। দেহটা যদি হয় এরকম, তাহলে এই জায়গাটা কিন্তু বহিঃত্বক ছিল। এই জায়গায় বহিঃত্বকের পেশি আবরণী কোষ নরমাল কন্ডিশনে আছে। এখানে যে সমস্ত কোষ থাকার কথা তারা নরমালি আছে, কিন্তু এই জায়গাটা এরকম স্ফীত হয়ে ফুলে উঠেছে। এবং এই জায়গার ভিতরে তুমি দেখো, যদি তুমি চিন্তা করো, তাহলে প্রথম লাইন হচ্ছে তোমার, এইটা ধরো প্রথম লাইন, এই প্রথম লাইন হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। তার পরের লাইন হচ্ছে তোমার মিওসিস মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি হচ্ছে সংখ্যায় বৃদ্ধি পেয়ে, সরি না, প্রথমে তো মাইটোসিস হওয়ার দরকার নেই। এই লাইনটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। তারাই গুণগতভাবে চেঞ্জ হয়ে হবে এই কোষ। এই কোষের নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া কোষ। স্পারমাটোগোনিয়া, এই হচ্ছে সেই স্পারমাটোগোনিয়া কোষ। তারপরে
স্পারমাটোগোনিয়া গুলো যখন মাইটোসিস প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করবে, এরকম অসংখ্য সংখ্যা বৃদ্ধি করবে, এইখানে বসেই কিন্তু সবকিছু হচ্ছে, তখন এই কোষের নাম হবে কি? স্পারমাটোসাইট কোষ। এই হচ্ছে স্পারমাটোসাইট, এই লাইন হচ্ছে স্পারমাটোসাইট। তারপরে সে মিওসিস করবে, সংখ্যায় অনেক বৃদ্ধি পাবে, আমরা বেশি পরিমাণে আঁকতে পারবো না, এখানে অত জায়গা নাই। এইগুলো হচ্ছে তোমার কি? স্পারমাটিড কোষ। তারপরে সেই স্পারমাটিড কোষের মধ্যে আবার যখন লেজ তৈরি হবে শুক্রাণু। এইভাবে যখন বহিঃত্বকটা এরকম ফুলে উঠলো, এটা কিন্তু কিউটিকল সবার বাইরে, এই যে একটা আকৃতি তৈরি হলো, এটাকে বলা হয় শুক্রাশয়। শুক্রাশয়, যাকে ইংরেজিতে বলা হয় টেস্টিস। টেস্টিস। এই শুক্রাশয়ের ভেতরেই কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া দিয়ে স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট দিয়ে স্পারমাটিড, আর স্পারমাটিড দিয়ে স্পার্ম বা শুক্রাণু যখন তৈরি হয়, তখন আস্তে করে এরকম সামনের দিকটা ফুলে ওঠে। এই ফোলানো জায়গাটাকে বলা হয় নিপেল। নিপেল। এবং এই জায়গার মেমব্রেনটা, কিউটিকলটা খুব পাতলা হয়ে যায়, যেটা ভেদ করে এই শুক্রাণুগুলো খুব সহজেই বাইরে বের হয়ে আসতে পারে। শুক্রাণুগুলো বাইরে বের হয়ে আসে, পানিতে সাঁতার কাটতে থাকে এবং ডিম্বাণুকে খুঁজতে থাকে। তাহলে এই কিন্তু আমরা আলোচনা করলাম স্পারমাটোজেনেসিস। এখানে তোমার মুখস্থ করা খুব সহজ, তুমি খালি এই 4টা কোষের নাম যদি মনে রাখতে পারো, তাহলে পুরো ঘটনা মনে রাখতে পারবা। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড আর স্পার্ম। প্রথম 2টা হচ্ছে ডিপ্লয়েড, শেষের 2টা হচ্ছে হ্যাপ্লয়েড। আমরা তৈরি করলাম হাইড্রাস শুক্রাণু, এবার আমরা তৈরি করবো হাইড্রেট ডিম্বাণু। একই হাইড্রেট দেহে কিন্তু দেহের নিচের দিকে তৈরি হয় ডিম্বাশয়, আর ডিম্বাশয়ের ভেতরে তৈরি হয় ডিম্বাণু। এখানে যেমন তোমরা দেখলা, একটা শুক্রাশয়ের ভিতরে তৈরি হচ্ছে অসংখ্য শুক্রাণু, কিন্তু ডিম্বাশয়ের ভিতরে কিন্তু তৈরি হয় একটা ডিম্বাণু। একটা হাইড্রাতে অনেকগুলো ডিম্বাশয় তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা ডিম্বাশয়ের ভিতরে একটা মাত্র ডিম্বাণু তৈরি হবে। এবার আমরা সেই ডিম্বাণু তৈরির কৌশলটা আলোচনা করছি। এবারও যথারীতি সেই বহিঃত্বকের পেশি আবরণী কোষের মাঝে বিদ্যমান ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে দেহের নিচের দিকের, মনে করো এই 2টা সেই পেশি আবরণী কোষ, তার মধ্যে এখানে আছে ইন্টারস্টিশিয়াল কোষ। এগুলো হচ্ছে সেই নরমাল ইন্টারস্টিশিয়াল কোষ। আমি লিখে দিলাম, এটা পেশি আবরণী কোষ, এটা ইন্টারস্টিশিয়াল কোষ। এই বাইরে বহিঃত্বকে কিউটিকল আছে, ইন্টারস্টিশিয়াল কোষ সংক্ষেপে লিখলাম। এবারও তারা ওই আগের মতো আকৃতিতে এবং প্রকৃতিতে চেঞ্জ হবে। ইন্টারস্টিশিয়াল কোষগুলো, এই মনে করো সেই আকৃতি এবং প্রকৃতির চেঞ্জ হলো। এই এতগুলো ইন্টারস্টিশিয়াল কোষ, তাদের মধ্যে আকৃতি এবং প্রকৃতিগত পরিবর্তন হলো। এখন কিন্তু তাদেরকে আর ইন্টারস্টিশিয়াল কোষ বলা যাবে না, এবার তাদেরকে আমাকে বলতে হবে উওগোনিয়া কোষ। উওগোনিয়া কোষ, যেখানে শুক্রাণুর ক্ষেত্রে বলা হয় স্পারমাটোগোনিয়া, ঠিক সেখানে ডিম্বাণুর ক্ষেত্রে বলা হয় উওগোনিয়া। এখানে স্পারমাটোগোনিয়া, বাট এখানে উওগোনিয়া। কিন্তু এইবার একটা ঘটনা ঘটবে। তুমি এখানে দেখেছো, কথা বলো না, খেয়াল করো, তুমি এখানে দেখেছো স্পারমাটোগোনিয়া কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে। একবার না, অসংখ্যবার মাইটোসিস করে। যদি এখানে 5টা থাকে, 5 থেকে 10, 10 থেকে 20, 40, 80, 160 এরকম করে সংখ্যা বাড়াতেই থাকে। কিন্তু এখানে যেটা হবে, ওগোনিয়া কোষ মাইটোসিস করবে না, সংখ্যা বৃদ্ধি করবে না। তাহলে কি করবে? একটা কোষ অন্য কোষগুলোকে খেয়ে ফেলবে, যেটাকে আমরা বলতে পারি কোষ ভক্ষণ। কোষ ভক্ষণ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ অন্য কোষগুলোকে খেয়ে ফেলবে। যে কোষটাকে খেয়ে ফেলবে, সেই কোষটা সাইজে অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু শুক্রাণু উৎপাদনের সাথে ডিম্বাণু উৎপাদনের একটা মেজর ডিফারেন্স হয়ে গেল। ওখানে কোষগুলোর বৃদ্ধি পেয়েছিল, আর এখানে কিন্তু কোষ হ্রাস পেয়েছে। কোষের সংখ্যা হ্রাস পাবে, কারণ একটা কোষ অন্য কোষগুলোকে খেয়ে ফেলবে। তাহলে যে কোষটা সাইজে অনেক বড় হবে, অন্যগুলোকে খেয়ে ফেলেছে, তার নিউক্লিয়াস এসে জমা হয়েছে, এটার ভিতরে সাইটোপ্লাজম জমা হয়েছে, এই কোষটাকে বলা হয় উওসাইট কোষ। উওসাইট।
এবার কি হবে মনে রেখো, এখানেও কিন্তু এই স্যার উওগোনিয়া কে কোষ কাকে দ্বারা খাবে এটা কিসের নির্ভর করে? এটা তার ওই নিউক্লিয়াসের ডিএনএর ভিতরে তথ্য দেওয়া আছে। কে পাওয়ারফুল হবে, কে পাওয়ারফুল হয়ে অন্যগুলোকে খেয়ে ফেলতে পারবে, এই ইনফরমেশন ওই কোষের ভিতরে দেয়া আছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আসো, জি স্যার। তোমার আমার কথায় কিচ্ছু হবে না, সব বলে দেয়া আছে যে তুমি এই কাজ করবা, তুমি এই টাইম পরে বেড়ে উঠবা, তোমার মধ্যে ক্ষমতা পয়দা হবে, তুমি অন্যগুলোকে খেয়ে ফেলতে পারবা। অন্যগুলোর মধ্যে অত ক্ষমতা হবে না যে তোমাকে খেয়ে ফেলবে, তারা সারেন্ডার করবে আর তুমি তাদেরকে খেয়ে ফেলবা। এই ইনফরমেশন সফটওয়্যারের মধ্যে আগে থেকে দেয়া আছে। তো যাই হোক, যে কথাটা বলতে নিয়েছিলাম, এখন পর্যন্ত হাইড্রার যত কোষ আছে এরা কিন্তু সব 2n কোষ, কারণ একটা হাইড্রা তো ডিপ্লয়েড বা 2n। তাহলে এই ওগোনিয়া কোষ সেও কিন্তু 2n কোষ, ওসাইট কোষ সেও কিন্তু একটা 2n কোষ, ডিপ্লয়েড কোষ। কিন্তু এইবার এই ওসাইট কোষের ভেতরে মিওসিস হবে। মিওসিস হবে, মিওসিস হলে কি হয়, একটা ডিপ্লয়েড কোষ যদি মিওসিস করে তাহলে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, তাই না? এটা তো জানো যে একটা 2n বা ডিপ্লয়েড কোষ মিওসিস করলে কি হবে, 4টা n বা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। হ্যাঁ তাই হবে, কিন্তু একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই, যখন নতুন কোষ তৈরি হবে 4টা, এই নিউক্লিয়াস আর এই যে সাইটোপ্লাজম তার অসম বিভাজন হবে। তার মানে 4টা কোষ একই সাইজের হবে না, একটা কোষ সাইজ হবে বেশ বড়, সেই কোষটার মধ্যে নিউক্লিয়াসও ভাগে পড়বে বেশি, বাকি 3টা কোষ হবে সাইজে খুব ছোট এবং তাদের মধ্যে নিউক্লিয়াসও ভাগে পড়বে খুব কম। এইরকম ভাবে 4টা কোষ তৈরি হবে, একটা কোষ সাইজে বেশ বড় আর বাকি 3টা ছোট। যে কোষটা সাইজে ছোট, যে 3টা কোষ, এরা কিন্তু সবাই এন বা হ্যাপ্লয়েড, 4টা কোষই তৈরি হবে, 4টাই এন বা হ্যাপ্লয়েড, কিন্তু 3টা কোষ সাইজে ছোট হয়ে গেছে, কারণ কি তাদের ভাগে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কম পড়েছে। এই 3টা কোষকে বলা হয় পোলার বডি, পোলার বডি। এবং এই কোষগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ তাদের মধ্যে যেটুকু নিউক্লিয়াস আছে তা দিয়ে বেঁচে থাকা সম্ভব না। পোলার বডি 3টা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর যে কোষটা টিকে থাকবে সেই কোষটার নাম হবে উওটিড। কি নাম হবে বলো? উওটিড। তাহলে এখানেও কিন্তু তুমি দেখো মিওসিসের শেষে পেয়েছো স্পারমাটিড, আর এখানে কিন্তু তুমি পেয়েছো উওটিড। এবার কি হবে, এই ঘটনাগুলো ঘটছে কোথায় বসে জানো? এই জায়গাটার মধ্যে বসে। এবার আস্তে আস্তে এই উওটিড ওরা তো নষ্ট হয়ে যাবে, সাইজে আরো যখন বড় হবে, নিউক্লিয়াসটাও ঘন এবং উজ্জ্বল হবে, তখন এই উওটিডের নাম হয়ে যাবে ওভাম। ওভাম বা ডিম্বাণু। ডিম্বাণু, ডিম্বাণুটাও এন বা হ্যাপ্লয়েড, উওটিডটাও কিন্তু এন বা হ্যাপ্লয়েড। এইভাবে হাইড্রার দেহের নিচের দিকটা স্ফীত হয়ে, এই মনে করো দেহের নিচের দিক, এখানে কিন্তু ডিম্বাশয়টা হবে এরকম গোল আকৃতির, তার ভেতরে তৈরি হবে এরকমের ডিম্বাণু। এই হচ্ছে ডিম্বাণু। প্রত্যেকটা ডিম্বাশয়ের ভেতরে এইভাবে, এটা হচ্ছে ডিম্বাণুটার সাইটোপ্লাজমটা বেশ বড় ঘন দানাদার এরকম থাকে, এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু ইংরেজি হচ্ছে ওভাম। আর ডিম্বাণু যে অঙ্গের ভিতরে তৈরি হচ্ছে তার নাম ডিম্বাশয়। ডিম্বাশয় ইংরেজি হচ্ছে স্যার ওভারি। এটা তো অনেকটা উদ্ভিদের হ্যাঁ, স্যার মেগাস্পোর তৈরি হওয়ার মতন। হ্যাঁ ওরকম, অবশ্যই মিল আছে তো, মিল আছে তো। তাহলে এইভাবে দেহের নিচের দিকটা স্ফীত হয়ে একাধিক ডিম্বাশয় তৈরি হয়, আর প্রত্যেকটা ডিম্বাশয়ের ভিতরে একটা করে ডিম্বাণু তৈরি হয়। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে শুক্রাণু তৈরি আর ডিম্বাণু তৈরির কৌশলটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2টা জায়গায়। এক হচ্ছে এখানে যে এখানে শুক্রাণু তৈরির ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এখানে কিন্তু কোষের সংখ্যা হ্রাস পায়। ওখানে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে তৈরি হয় স্পারমাটোসাইট, আর এখানে কোষের সংখ্যা হ্রাস পেয়ে তৈরি হয় ওসাইট।
আর এখানে মিওসিসের ফলে 4 গুণ কোষ তৈরি হয়, আর এখানে একটা কোষ থেকে মিওসিস করে 4টা কোষ তৈরি হয়, যার 3টাই নষ্ট হয়ে যায়, একটা বেঁচে থাকে। আর ওই বেঁচে থাকা কোষটাই হচ্ছে ডিম্বাণুতে পরিণত হয়। তোমাদের মনে রাখার সুবিধার্থে তোমরা বাসায় বসে যে কাজটা করবা সেটা হচ্ছে শুক্রাণু তৈরির পদ্ধতি আর ডিম্বাণু তৈরির পদ্ধতি কিন্তু তুমি লিখতে পারবা যদি তুমি এই 8টা শব্দ মনে রাখো। কিভাবে মনে রাখবা? এরকম এইভাবে লিখে তারপর মুখস্থ করবা। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। তারপরে হবে, প্রয়োজন বোধে লিখে নাও আমার সাথে সাথে, তারপরে হবে স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট। তারপরে দাও মাইটোসিস, মাইটোসিস হলে না, এখানে হচ্ছে মাইটোসিস, এইখানে সরি মাইটোসিস, মাইটোসিস। তারপর এখানে হবে মিওসিস, সরি মিওসিস। তাহলে এখানে তুমি লেখো স্পারমাটিড, স্পারমাটিড। তারপরে তুমি অ্যারো চিহ্ন দিয়ে লেখো স্পার্ম। এই হচ্ছে টোটাল শুক্রাণু তৈরির পদ্ধতিটা। এখানে তুমি লিখতে পারো লেজ তৈরি, লেজ তৈরি। এই হচ্ছে স্পারমাটোগোনিয়া, এটা হচ্ছে 2n দশা। স্পারমাটোসাইট এটাও 2n দশা। তাহলে স্পারমাটিড এটা হচ্ছে n দশা, স্পার্ম সেটাও হচ্ছে n দশা। এই গেল হচ্ছে শুক্রাণু তৈরির পদ্ধতি। আর ঠিক নিচেই আবার তুমি লেখো ডিম্বাণু তৈরির পদ্ধতি। কি লেখো? উওগোনিয়া, উওগোনিয়া। এটা ডিপ্লয়েড দশা। এখানে হয়েছিল মাইটোসিস মানে কোষ বৃদ্ধি। এখানে তুমি লিখবা কোষ ভক্ষণ বা কোষ হ্রাস, যা লেখো। একটা ব্যতীত বাকি কোষ হ্রাস। তৈরি হবে যে কোষ তার নাম হবে ওসাইট, ওসাইট। এটা কিন্তু 2n দশা। এবার এখানেও হবে মিওসিস, অর্থাৎ দুইটার মধ্যে মিলই আছে, বরাবর যদি তুমি তাকাও মিল আছে। তাহলে তৈরি হবে উওটিড, ডাবল ও টিআইডি, উওটিড। উওটিডটা n, তার সাথে অবশ্য পোলার বডি হবে 3টা, সেটা এখানে লিখে দাও, পোলার বডি। ঠিক আছে, ওরাও n, পোলার বডি হচ্ছে 3টা, এই যে লিখে দিলাম 3টা। উওটিড এখানে ই লাগবে না, সরি, ডাবল ও টিআইডি, উওটিড। এবার এই উওটিডের কিছু পরিবর্তন হবে গুণগত, তাহলেই সে হয়ে যাবে ওভাম, ওভাম বা ডিম্বাণু। এখানে দিয়ে দাও n। তাহলে মুখস্থ করার সময় তোমার সুবিধা হচ্ছে, দেখো এখানে যেখানে আছে স্পারমাটোগোনিয়া, এখানে উওগোনিয়া। স্পারমাটোসাইট, উওসাইট। স্পারমাটিড, উওটিড। স্পার্ম, ওভাম। বুঝতে পারছো? এখানে তুমি একটু কিছু লেখো যে গুণগত পরিবর্তন, এটা লেখো, তাহলে আরো সুবিধা হবে। এই গুণগত পরিবর্তনটা যদি হয় তাহলে সে ওভাম হয়ে যায়। এই ইচ্ছা করলে এইভাবে আমি দুইটাই পাশাপাশি রেখে, হ্যাঁ, দুইটা পদ্ধতি পাশাপাশি রেখে আমি একসাথে মুখস্থ করতে পারি। কিভাবে দেখো? স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পার্ম। অন্তত 10 বার বলবা। আমার ক্লাসে আমি এরকম জোরে জোরে বলাইতাম যদি সরাসরি ক্লাস করতাম। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পার্ম। উওগোনিয়া, উওসাইট, উওটিড, ওভাম। প্রথম দুইটা মিউট করো। প্রথম দুইটা হচ্ছে ডিপ্লয়েড, শেষের দুইটা হ্যাপ্লয়েড। কি হচ্ছে না হচ্ছে এখানে লিখে দেওয়া আছে ছোট্ট করে, এটাই তুমি নোটে পেয়ে যাবা, মুখস্থ করতে হবে। তাহলে আমার হয়ে গেল শুক্রাণু আর ডিম্বাণু তৈরির পদ্ধতি। এবার আসুন নিষেক। হাইড্রার কিন্তু নিষেক হচ্ছে পরনিষেক। এখানে বেশি কথা বলার কিছু নাই। পরনিষেক, পরনিষেকটা কেন? ধরো এটা একটা হাইড্রা, হাইড্রা, তার এখানে শুক্রাশয়, যার ভিতরে তৈরি হচ্ছে শুক্রাণু। কিন্তু দেখা গেছে এই হাইড্রার যখন শুক্রাণু তৈরি হয়ে যায় তখন কিন্তু ডিম্বাশয় তৈরি তখনও শুরু হয় না। তাহলে শুক্রাণুগুলো সাঁতার কাটতে থাকে, নিজের ডিম্বাণুকে আর নিষিক্ত করতে পারে না। তখন সে কি করে? আরেকটা হাইড্রা, তার হয়তো শুক্রাণু অনেক আগেই তৈরি হওয়া শেষ, এবার তার ডিম্বাণু তৈরি হওয়ার পালা, এখানে ডিম্বাণু তৈরি হচ্ছে। তখন এই হাইড্রার শুক্রাণু এই হাইড্রার ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করে। অর্থাৎ কারণ ওর শুক্রাণু আর ওর ডিম্বাণু একই সাথে তৈরি হয়েছে, যে কারণে যেহেতু হাইড্রার শুক্রাণু তৈরি হয় আগে আর ওই হাইড্রারই ডিম্বাণু তৈরি হয় পরে, সে কারণে নিজের ডিম্বাণুকে নিজের শুক্রাণু নিষিক্ত করতে পারে না। একটা হাইড্রার শুক্রাণু গিয়ে আরেকটা হাইড্রার ডিম্বাণুকে নিষিক্ত করে। বুঝতে পারছো বিষয়টা? এই ঘটনাটাকে বলা হয় পরনিষেক। এবং
এই নিষেকটা হয় কিভাবে, শুক্রাণুটা যায় আর ডিম্বাণুটা কিন্তু অপেক্ষা করে। এই জন্য এই নিষেক পদ্ধতিকে বলা হয় উওগ্যামি। উওগ্যামি, যখন শুক্রাণুটা সচল হয় আর ডিম্বাণুটা নিশ্চল হয়। শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে, কিন্তু অনেক প্রাণীর ক্ষেত্রে তুমি দেখবা, অনেক উদ্ভিদের ক্ষেত্রেও পাওয়া যাবে, অনেক প্রাণীর ক্ষেত্রেও পাওয়া যায় যে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই সচল পাওয়া যায়। সেক্ষেত্রে ওটাকে বলা হয় আবার প্লানোগ্যামি। কিন্তু হাইড্রার ক্ষেত্রে তা নয়, হাইড্রার শুক্রাণুটা সচল আর ডিম্বাণুটা নিশ্চল। এই জন্য এই যৌন জননটাকে বলা হয় উওগ্যামি। তো যাই হোক, এই ডিম্বাণুটার ভেতরে শুক্রাণুটা ঢুকে নিষেক তৈরি হয়। এখন এই ডিম্বাণুটা আছে কিন্তু ডিম্বাশয়ের ভেতরে, সেখানে কি করবে, আস্তে আস্তে একটা ভ্রূণ তৈরি হবে। সেইটা আমি এখন আলোচনা করে দেখাচ্ছি। আমরা এখন সেই পর্যায়ে চলে যাচ্ছি, ভ্রূণ উৎপত্তি বা ভ্রূণের পরিস্ফুটন। এটা একটু ভালো করে খেয়াল করবা, এটা বুঝলেই তোমার হাইড্রার জননটা শেষ। ভ্রূণের পরিস্ফুটন এটা কিন্তু ওই ডিম্বাশয়ের মধ্যে বসে হবে। কিভাবে হবে দেখো, মনে করো এটা হচ্ছে সেই ডিম্বাশয়, কথা বলো না, মন দিয়ে খেয়াল করো, এটা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের ভেতরে আছে এই মনে করো ডিম্বাণু, এই ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এটা ডিম্বাশয়। খেয়াল করো ভালো করে, ডিম্বাশয়। আর এটা কি, ডিম্বাণু। ডিম্বাণু, এইটার ভিতরে ঢুকবে একটা মাত্র শুক্রাণু। একাধিক ঢুকলেও তারা একজনকেই শুধু অ্যালাউ করবে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য। মনে করো এই হচ্ছে সেই শুক্রাণুটা যে সফল হয়েছে ভেতরে ঢোকার জন্য। এবার এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হলো, এটার মধ্যে বসেই হবে, কিন্তু ওই ডিম্বাশয়ের ভেতরে হবে নিষেক। এই কিন্তু নিষেক হয়ে গেল, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হলো, নিষেক হলো। এই কিন্তু একটা কোষ, এই ঘটনাটার নাম হচ্ছে নিষেক। এবার যে কোষটা তৈরি হবে সেই কোষের নাম হচ্ছে জাইগোট। এবং শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে এটা তৈরি হয়েছে, এটা ধরো শুক্রাণু। শুক্রাণুটাও কিন্তু এন বা হ্যাপ্লয়েড, আর ডিম্বাণুটাও এন বা হ্যাপ্লয়েড। এই দুটার মিলন বা নিষেকের ফলে যে কোষটা তৈরি হয়েছে জাইগোট, সেটা কিন্তু 2n বা ডিপ্লয়েড। এবার এই জাইগোটের মধ্যে মাইটোসিস হবে। মাইটোসিস হলে এবার এই জাইগোটের মধ্যে কি হবে সেটা আমি দেখাই। জাইগোটের ভেতরে মাইটোসিস হবে। মাইটোসিস হলে পরে এই জাইগোটটা একটা কোষ, তো প্রথম জাইগোট কিন্তু একটা কোষ, সে আস্তে আস্তে 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এরকম সংখ্যায় বৃদ্ধি পেয়ে একটা বড় গোল বলের মতো অবস্থায় পরিণত হবে। অনেকগুলো কোষ দিয়ে তৈরি একটা গোল বলের মতো কন্ডিশন তৈরি হবে, গোল বলের মতো, অসংখ্য কোষ দিয়ে তৈরি একটা গোল বলের মতো তৈরি হবে, যার ভেতরে কোনো ফাঁকা নাই, নিরেট সলিড একটা গোল বল। এরকম একটা গোল বলের মতো তৈরি হবে ওই জাইগোটটা দিয়ে, এর ভেতরে বসে হচ্ছে, ডিম্বাশয়ের ভেতরে বসে। এই গোল বলটাকে বলা হয় মরুলা, মরুলা বা মরুলা দশা। তারপরে যেটা হবে, এই গোল বলটার ভেতরে কেন্দ্রের কিছু কোষ গলে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম একটা ছবি তৈরি হবে। মাঝখানের কিছু কোষ গলে গেছে, এখানকার কোষগুলো নাই, আর বাকি কোষগুলো কিন্তু ঠিকই আছে, বাকি কোষগুলো আছে, কিন্তু মাঝখানের ওই জায়গাটুকুর কোষগুলো বিগলিত হয়ে গেছে। সেটাও ওকে ওই রকমের ইনফরমেশন দেওয়া হয়েছে যে এই কোষগুলো এই টাইমের পরে আর থাকবে না, মাঝখানের ওই কোষগুলো গলে যাবে। এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় যার কেন্দ্রের কোষগুলো নাই, কিন্তু চারপাশের কোষগুলো কিন্তু ঠিকই আছে। এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা দশা, ব্লাস্টুলা দশা। এবং ব্লাস্টুলা দশায় মাঝখানে যে একটা গহ্বর তৈরি হলো, মাঝখানে কোষগুলো গলে গিয়ে, এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই গহ্বরটার নাম আমি এখানে লিখে দিচ্ছি, এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। আর চারপাশে যে কোষগুলো সজ্জিত হয়ে আছে এখন, এই কোষগুলোকে বলা হয় তখন ব্লাস্টোমিয়ার। এই চারপাশের কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার।
তাহলে আবারও বলে দেই, একটু 5টা মিনিট মনোযোগ দাও, শেষ হয়ে যাবে এখনই। প্রথমে একটা গোল বলের মতো হলো যার ভিতরে কোনো ফাঁকা নাই, বলটার নাম মরুলা। তারপরে যখন বলটার ভেতরে কিছু কোষ গলে গিয়ে ফাঁকা একটা তৈরি হলো, তখন টোটাল দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এই দশার মাঝখানের ফাঁকা জায়গাটার নাম ব্লাস্টোসিল, আর ফাঁকা জায়গা বাদ দিয়ে চারপাশের কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এটা একটু মনে রাখতে হবে, আমি পুরো ছবি তুলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ব্লাস্টোমিয়ার হচ্ছে চারপাশের কোষগুলো, আচ্ছা, আর মাঝখানে ফাঁকা জায়গাটার নাম ব্লাস্টোসিল। এরপর যেটা হবে, এই পুরো আকৃতিটা একটু লম্বাটে টাইপের হয়ে যাবে, এরকম এরকম একটু লম্বাটে টাইপের হবে, ডিম্বাকার। তখন কি হবে, ওই ভেতরের যে ফাঁকা জায়গাটা যেটাকে ব্লাস্টোসিল বলেছিলাম, সেটাও এরকম লম্বাটে হয়ে যাবে। আর এই যে ব্লাস্টোমিয়ার যে কোষগুলো আছে, এই কোষগুলো দুইটা স্তরে বিভক্ত হয়ে যাবে, এরকম বাইরের দিকে এক স্তর কোষ চলে যাবে এরকম, আর ভেতরের দিকে একটা স্তর তৈরি হবে, কোষগুলো দুইটা স্তরে বিভক্ত হয়ে যাবে, একটোডার্ম আর এন্ডোডার্ম। বুঝতে পেরেছো? আর আকৃতিটা এরকম লম্বাটে হয়ে যাবে। সব ঘটনাই ঘটছে কিন্তু এই ডিম্বাশয়ের ভেতরে বসে। এই যে দশাটা, এই দশাটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা। তখন কিন্তু দুইটা স্তর অলরেডি তৈরি হয়ে গেছে। কি কি? বাইরের স্তরটাকে তুমি বলবো একটোডার্ম। এই জন্যই কিন্তু হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয়, কারণ ভ্রূণ অবস্থায় কোষ দুইটা স্তরে ভাগ হয়ে গেল, একটোডার্ম। আর ভেতরের স্তরকে আমরা কি বলবো? এন্ডোডার্ম। আর মাঝখানে যে লম্বা একটা গহ্বর দেখতে পাচ্ছ, একটু লম্বাটে ধরনের, এই গহ্বরটাকে বলা হয় আর্কেন্টেরন। এটাই আস্তে আস্তে সিলেন্টেরনে পরিণত হবে। এই গহ্বরটাকে বলা হয় আর্কেন্টেরন। এই অবস্থা তৈরি হয়। এই দশাটার নাম গ্যাস্ট্রুলা। দুই স্তরে বিভক্ত হয় কোষ, একটোডার্ম আর এন্ডোডার্ম, মাঝখানে ফাঁকা লম্বা গহ্বরটার নাম হচ্ছে আর্কেন্টেরন। এরপরে যেটা হয়, এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই ডিম্বাশয়ের ভেতরে বসে। এরপরে যেটা হয়, এই গ্যাস্ট্রুলা দশার বাইরের দিকে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়ে এরকম একটা আবরণ তৈরি হয়, কাঁটা কাঁটা যুক্ত আবরণ। পুরোটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ক্যালসিয়াম কার্বনেট যেটা তোমার শামুক বা ঝিনুকের খোলসে থাকে, তোমরা জানো, এটা ধারালোও বটে। এই আবরণটাকে তখন বলা হয় সিস্ট, সিওয়াইএসটি, সিস্ট। যখন এই সিস্ট তৈরি হয়, তখন এই ডিম্বাশয়ের ভেতরে বসেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে। তখন এই ডিম্বাশয়টা আর সিস্টকে ধরে রাখতে পারে না, তখন এই ডিম্বাশয়টা ফেটে যায়। এই ধরো ডিম্বাশয়টা ফেটে যাচ্ছে, ফেটে গেল। ডিম্বাশয় ফেটে এই সিস্ট, এই যে সিস্ট, এই সিস্ট তখন বের হয়ে আসে। বের হয়ে যাবে কোথায়? পানির মধ্যে তলিয়ে যায়, কারণ হাইড্রা তো বাস করে পানিতে। ডিম্বাশয়টা কিন্তু ছিল হাইড্রার দেহের গায়ের মধ্যে। তাহলে কি হলো? এই যে গ্যাস্ট্রুলা দশাটা, সে করে কি, সিস্টটাকে ফাটিয়ে বাইরে বের হয়ে আসে। এই হচ্ছে তোমার গ্যাস্ট্রুলা দশা। এই ডান পাশে যেটা আঁকছি সেটাই আবার এখানে আঁকছি, গ্যাস্ট্রুলা। অর্থাৎ গ্যাস্ট্রুলা দশা যখন ম্যাচিউরড হয়, যখন তার গায়ে এরকম কাটা কাটা সিস্ট তৈরি হয়, তখন আর ডিম্বাশয়ের ভেতরে ওকে ধরে রাখতে পারে না, ডিম্বাশয়ের নিচ দিয়ে ফেটে যায়। ফেটে গ্যাস্ট্রুলাটা আস্তে করে পানির মধ্যে তলিয়ে যায়, পানির মধ্যে পড়ে যায়। পানির নিচে যেখানে পানির তলদেশ আছে, সেখানে গিয়ে গ্যাস্ট্রুলাটা পড়ে। তারপর আস্তে আস্তে এই সিস্ট ভেদ করে, সিস্ট তো কিছুই না, একটা খোলস। মনে করো সিস্টকে তুমি এভাবে দেখো, সিস্টের গায়ে কিন্তু এরকম কাটা থাকে, খোলস। এই সিস্টের ভেতর থেকে ওই একটোডার্ম, এন্ডোডার্ম, আর্কেন্টেরন, এরা আস্তে আস্তে আরো রূপান্তরিত হয়ে একটা ছোট হাইড্রা বের হয়ে আসে, সিস্ট বা খোলস ভেদ করে। তার অল্প এরকমের ছোট ছোট কোষিকা থাকে। এইভাবে সিস্ট ভেদ করে একটা ছোট্ট হাইড্রা বের হয়ে আসে, সাও হাইড্রা, হাইড্রার সাও। বুঝতে পারছো? বাচ্চা হাইড্রা, বাবু। এখন এই যে হাইড্রাটা বের হয়ে আসে, এই হাইড্রাটার নাম হচ্ছে হাইড্রুলা। কি নাম? হাইড্রুলা। হাইড্রোলা। হাইড্রুলা।
হাইড্রুলাটা এই খোসার ভেতর থেকে, ডিমের ভেতর থেকে যেরকম বাচ্চা বের হয়ে আসে, ওই গ্যাস্ট্রুলার ভেতর থেকে এই হাইড্রুলাটা বের হয়ে আসে। আস্তে আস্তে হাইড্রুলাটা একটা পরিপূর্ণ হাইড্রায় রূপান্তরিত হয়। বুঝতে পারছো? এই হচ্ছে ভ্রূণ থেকে হাইড্রা তৈরির পদ্ধতি। এটা মনে রাখার জন্য তোমাকে যেটা করতে হবে, এই দশাগুলোর নাম মনে রাখতে হবে। কি রকম? সবার প্রথম দশা হচ্ছে এই 1 জাইগোট, পরের দশা 2 মরুলা, 3 নাম্বার দশা ব্লাস্টুলা, 4 নাম্বার দশা গ্যাস্ট্রুলা, সেখান থেকেই 5 নাম্বার দশা কি? হাইড্রুলা। এই 5টা নাম তোমাকে মনে রাখতে হবে। জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা, আগে পরে হতে পারবে না। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। আলটিমেটলি হাইড্রুলা থেকে একটা বড় জাইগোট, সরি বড় হাইড্রা। এই হচ্ছে হাইড্রার যৌন জনন। বুঝতে পারছো? আজকে যা পড়লা, পুরো পড়ার সামারিটা কিন্তু মনে রাখতে হবে এভাবে। শুক্রাণু তৈরি কিভাবে? স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পার্ম। ডিম্বাণু তৈরি কিভাবে? ওগোনিয়া, ওসাইট, ওটিড, ওভাম। তারপরে নিষেক্ত সোজা, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। তারপরে ভ্রূণের পরিস্ফুটনটা কিভাবে? জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। এই হচ্ছে আসল পড়া, বেশি না কিন্তু। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পার্ম, এখানে 4টা শব্দ, এই 4টা শব্দ 8 আর এই 4টা শব্দ 12টা। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা, এই 12টা শব্দ যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে হাইড্রার যৌন জনন মনে রাখা এবং লেখা কোনো ব্যাপার না, তুমি নিজে বানায় লিখতে পারবা। বানায় লেখা লাগবে না, আমি নোটে সব দিয়ে দিয়েছি। আর আজকে যা পড়ালাম এটা যদি তুমি বুঝে থাকো, আমি পুরো ক্লাস নোটটার আবার ছবি দিয়ে তোমার গ্রুপে দিয়ে দিচ্ছি, পুরো ক্লাসের রেকর্ডটাও আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে এই রেকর্ড তুমি বারবার শুনে ইচ্ছে করলে একদম মুখস্থ করেও ফেলতে পারবা।